আজকে নেক্সট হেডিং করো, ফার্স্ট হেডিং করো রিলেটিভ স্পিড অর রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড অর ভেলোসিটি। দাঁড়া আমি ডাউন করে নিই, তারপর কথা বলছি। হেডিং কর রিলেটিভ স্পিড অর ভেলোসিটি। রিলেটিভ স্পিড অর ভেলোসিটি অর্থাৎ বাংলাটা কি হবে? আপেক্ষিক বেগ বা দ্রুতি। ঠিক আছে? রিলেটিভ স্পিড অর রিলেটিভ ভেলোসিটি। মন দিয়ে শোন প্রত্যেকটি কথা। এবারে চরম সিরিয়াস হয়ে যাও, মাধ্যমিকের পালা শেষ হয়ে গেছে। আমরা আগে দিন স্পিড কি ভেলোসিটি কি পড়েছি এবং সেখান থেকে আমরা স্পিড এবং ভেলোসিটির যে ফর্মুলা সেগুলো আমরা পেয়েছি। আমি এবার রিপিট করছি ফর্মুলাগুলো। যখন পার্টিকেলটার মধ্যে ইউনিফর্ম মোশন থাকবে তখন তার মধ্যে শুধুমাত্র ইউনিফর্ম মোশন হচ্ছে সমবেগ। সমবেগ সম্পন্ন কোনো কণার প্রাথমিক বেগ, অন্তিম বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ সব একই, তাই তো? তাই সমবেগ সম্পন্ন বা সমদ্রুতি সম্পন্ন কোনো কণার গড় বেগ, তাৎক্ষণিক বেগ, প্রাথমিক বেগ, অন্তিম বেগ নির্ণয় করার দরকার হয় না, কারণ ওর শুরু থেকে শেষ পর্যন্ত বেগটা কেমন ছিল? একই ছিল। ধরে নিলাম কোনো একটি কণা 2 সেকেন্ড সময়ের ব্যবধানে 5 মিটার পথ যায়, পরের 2 সেকেন্ড সময়ের ব্যবধানে আরো 5 মিটার যায়, আবার পরের 2 সেকেন্ড সময়ের ব্যবধানে আরো 5 মিটার যায়। তো প্রত্যেক 2 সেকেন্ড সময়ের ব্যবধানে কতটা করে পথ গেল? 5 মিটার 5 মিটার 5 মিটার। তো দেখা যাচ্ছে সমান সময়ের ব্যবধানে, সময়ের ব্যবধানটা কত? 2 সেকেন্ড, সমান দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত দূরত্ব কত? 5 মিটার। এইরকম কোন গতিকে বলবো আমরা সমবেগ, সমদ্রুতি বা সমগতি। ক্লিয়ার? ইউনিফর্ম মোশন। চলে আসছি এরপর আমি নন ইউনিফর্ম মোশন, অসম দ্রুতি বা অসম বেগ। এখানে কি হচ্ছে? সময়ের অন্তরগুলো একই থাকছে কিন্তু অতিক্রান্ত পথ বা সরণটা পাল্টে যাচ্ছে। কিরকম? একটা এক্সাম্পল শুন। প্রথম 2 সেকেন্ডে 5 মিটার, তারপরে 2 সেকেন্ডে 9 মিটার, তারপরে 2 সেকেন্ডে 13 মিটার, তারপরে 2 সেকেন্ডে 7 মিটার, তারপরে 2 সেকেন্ডে 1 মিটার। দেখো প্রত্যেকবার সময়ের ব্যবধান কত ছিল? 2 সেকেন্ড। সময়ের ব্যবধানটা প্রত্যেকবার একই ছিল। মনোযোগ দিতে বলেছি, সময়ের ব্যবধানটা প্রত্যেকবার একই ছিল কিন্তু অতিক্রান্ত পথ বা সরণের ব্যবধানটা কি হয়েছে? পাল্টে গেছে। প্রথমে 7 মিটার, দিয়ে 13 মিটার, দিয়ে 9 মিটার, দিয়ে 3 মিটার, দিয়ে 1 মিটার, কখনো বাড়ছে কখনো কমছে। এই রকম গতিকে বলবো আমরা নন ইউনিফর্ম মোশন বা অসম বেগ বা অসম দ্রুতি বা অসম গতি। পরিষ্কার? সমদ্রুতি আর অসম দ্রুতি ঢুকেছে মাথায়? এবার ওই সমদ্রুতি সম্পন্ন কোনো কণা কি কি দ্রুতি পাই আমরা? গড় দ্রুতি, প্রাথমিক দ্রুতি, অন্তিম দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি। গড় ছিল অ্যাভারেজ, প্রাথমিক হচ্ছে ইনিশিয়াল, অন্তিম হচ্ছে ফাইনাল আর তাৎক্ষণিক হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ফর্মুলাগুলো মনে আছে? ভি অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজ স্পিড বা ভেলোসিটি, মানে গড় বেগ বা দ্রুতি। কি নিয়েছিলাম আমরা? বলো। টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই
টোটাল টাইম। পড়ে আসতে হবে এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করতে হবে। বুঝলে, ভুল বলার জন্য কোনো পানিশমেন্ট নেই। ভুল বললে কোনো পিছনে চলে যায়, ভুল বললে কোনো পানিশমেন্ট নেই, ঠিক আছে? বলে দিলাম, কিন্তু ভুল বললে আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু বলবি, বললে আমার ভালো লাগে যেন তুই কিছু বলছিস, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল অ্যাভারেজ বা গড়। মোট দূরত্ব বা সরণ বাই মোট সময়। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াসটা কারো মনে আছে? ভি ইনস্ট্যান্ট কি ছিল? লিমিট ডেল টি টেন্ডস টু 0। লিমিটটা কি? সময়টা শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, এবং সম্পর্কটা একই, দূরত্ব বাই সময়। তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডি ডেল এস বাই ডেল টি। সেই লিমিটটা বসানোর পর আমরা কি পাই বলো? ডিএস বাই ডিটি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর্থাৎ তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতির সমীকরণটা হচ্ছে ds বাই dt। ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র সরণ বাই ক্ষুদ্র সময়। পরিষ্কার? এগুলো আগের দিনই হয়েছে, আমাদের রিপিট করে দিলাম একটু, মাঝে একটা 6 দিনের গ্যাপ ছিল। ক্লিয়ার? এবারে দেখো, এবারে আমরা এটা হচ্ছে গড় বেগ আর এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ বা দ্রুতি হলো। এছাড়াও দেখো আমরা আজকে এটা হেডিং করেছি রিলেটিভ স্পিড আর ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটির মধ্যে আমরা এখন কোনো পার্থক্য দেখছি না, পার্থক্য শুধু দিকের ক্ষেত্রে দেখবো। এখন আমরা একইভাবে পড়ব। তো রিলেটিভ কথার অর্থ হচ্ছে আপেক্ষিক। এই আপেক্ষিক বেগ বা দ্রুতি কি? তাহলে আমরা এতদিন যেগুলো বের করছিলাম, এই যে অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস, এগুলো কি ছিল? অ্যাবসলিউট বা পরম। গতি দুই প্রকার, একটা হচ্ছে পরম বা অ্যাবসলিউট, আরটা হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ। ক্লিয়ার? একটা যে কোনো কিছুর পরম মান হয় আর একটা আপেক্ষিক মান। সব কিছুরই, এই জগতে সব কিছুরই পরম মান আছে এবং তার সাথে তার আপেক্ষিক মানও আছে। পরম মানটা বলবো আমরা অ্যাবসলিউট ভ্যালু, আর আপেক্ষিক মানটা বলবো আমরা রিলেটিভ ভ্যালু। এখন আমরা রিলেটিভ ব্যাপারটা করবো, বুঝছে? বোর্ডটা নোট করে নাও, যেগুলো লিখেছি আমি। আমরা এরপরে পড়বো দুটো জিনিস। এক নম্বর হচ্ছে অ্যাবসলিউট স্পিড। স্পিড বা ভেলোসিটি যে যেটা পারবি লিখবি। এটাকে বলবো আমরা পরম দ্রুতি, আর সেকেন্ড লিখবো আমরা রিলেটিভ স্পিড। এটাকে বলবো আমরা আপেক্ষিক দ্রুতি বা বেগ। এটা হচ্ছে হয়েছে। বোর্ড আউট করা হয়ে গেলে আমার জানা। পাচ্ছিস? লেখা হলে কথা বলবো, কথার সময় লেখা হবে না, লেখার সময় কথা হবে না, আলাদা। ঠিক আছে? যখন শুনবি তখন লিখবি না, যখন লিখবি তখন কিছু বলবো না। কমপ্লিট লেখা সবাইকে? শোন, আমরা এতদিন পর্যন্ত যা বেগ বা দ্রুতি পড়ে এসেছি তা সবই ছিল অ্যাবসলিউট। কারণ যখন তুমি কোনো একটা কোণার বেগ বা দ্রুতি নির্ণয় করছো স্থির ভূমির সাপেক্ষে, স্থির ভূমির সাপেক্ষে বা স্থির অন্য কারো সাপেক্ষে, তো তুমি যদি একটি কোণার বেগ বা দ্রুতি নির্ণয় করো আরেকটি স্থির কোনো কারো সাপেক্ষে, তখন সেই কোণাটির বেগ বা দ্রুতিকে বলবো আমরা অ্যাবসলিউট বা পরম দ্রুতি বা বেগ। মনে থাকবে কি বলুন? ট্রেনটা স্টেশনটাকে ক্রস করবে, ঠিক আছে?
তো স্টেশনের সাপেক্ষে ট্রেনের বেগ, স্টেশনটা কেমন, স্থির না গতিশীল? স্টেশন সর্বদা স্থির থাকে। এরকম কোনো স্টেশন আছে কি গতিশীল স্টেশন? নেই। তো স্থির স্টেশনের সাপেক্ষে গতিশীল ট্রেনের বেগ পরম বেগ বা পরম বেগ। ঠিক আছে, তুই দৌড়াচ্ছিস স্থির রাস্তা সাপেক্ষে তোর বেগ পরম বেগ। মোটরসাইকেলে তুই 60 কিলোমিটার/আওয়ার তুলেছিস রানটা, স্পিড, তার মানে এটা স্পিড হলো। তো স্পিড দেখাচ্ছে কত? 60 কিলোমিটার/আওয়ার। এটা তোর কি স্পিড? অ্যাবসলিউট স্পিড। কার রেসপেক্টে ওটা? স্থির ভূমির সাপেক্ষে, স্থির রাস্তার সাপেক্ষে, রেস্ট গ্রাউন্ডের সাপেক্ষে। ক্লিয়ার? তো যখন আমরা মাথা ঢুকে না ভালো করে, যখন আমরা কোনো একটা বিন্দুর গতি আলোচনা করব, গতি নির্ণয় করব, গতি সম্বন্ধে বলবো অন্য আরেকটি স্থির বস্তুর সাপেক্ষে, তখন সেই গতি চরম গতি বা পরম গতি বা অ্যাবসলিউট স্পিড বা অ্যাবসলিউট ভেলোসিটি। ক্লিয়ার? মনে থাকবে তো? এরপর দুটো বস্তু গতিশীল, অর্থাৎ একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর আমি বেগ বার করব, একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর বেগ বার করব, তখন বেগটার কি নাম দেবো? রিলেটিভ। একটা বেগ নাম দেবো রিলেটিভ। দু বন্ধু মোটরসাইকেল রেস করছে, তাহলে এক বন্ধু পিছনে আছে আর এক বন্ধু এগিয়ে আছে। তো পিছিয়ে থাকা বন্ধুর সাপেক্ষে এগিয়ে থাকা বন্ধুর মোটর বাইকে যখন স্পিড বার করব, সেটা হবে ওর আপেক্ষিক বা রিলেটিভ স্পিড। ক্লিয়ার? হ্যাঁ, শোনো, দ্রুতি বা বেগ সব সময় অন্য কারো সাপেক্ষে বার করতে হয়। কারণ আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম, রেস্ট আর মোশন এই কথাটা একটা কি রিলেটিভ ওয়ার্ড, এটা একটা রিলেটিভ টার্ম। পার্টিকুলার ভাবে কেউ রেস্ট হয় না আর ফাইনালি কেউ মোশনও হয় না। তো কারণ কারো রেসপেক্টে বার করতে হয়। যেমন এই বোর্ডটি, এই টেবিলটি সাপেক্ষে স্থির, কিন্তু সূর্যের সাপেক্ষে গতিশীল। তো যে কোনো অবস্থায় স্থিতি বা গতি বর্ণনা করার জন্য আমাকে ফ্রেম অফ রেফারেন্স নিতে হয়। আমরা পড়েছি কিনা ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্র? তাহলে সেই নির্দেশতন্ত্রটা যদি স্থির হয়, তাহলে ওই গতিকে বলবো আমরা পরম গতি। আর ওই নির্দেশতন্ত্র যদি গতিশীল হয়, মানে নির্দেশতন্ত্রের নিজস্ব যদি কোনো একটা গতি থাকে, তখন সেই গতিকে বলবো আমরা আপেক্ষিক গতি। ক্লিয়ার? আর ডাউট আছে তুই জিজ্ঞাসা করবি যে রিলেটিভ কি আর অ্যাবসলিউট কি। বুঝা গেল? তো গতি সবসময় কজনের সাপেক্ষে বলবো আমরা? একজনের সাপেক্ষে একজনের গতি। সিঙ্গেল ওয়ার্ডে গতি প্রকাশ করব না, এক কথায় গতি প্রকাশ করব না। কি বলবো? এর সাপেক্ষে ওর বেগ, ওর সাপেক্ষে তার বেগ। ক্লিয়ার? তো এর ওর সাপেক্ষে যখন নেব, ওই সাপেক্ষটা যদি স্থির হয়, তাহলে গতিটার নাম হচ্ছে পরম গতি। আর ওই সাপেক্ষটা যদি গতিশীল হয়, আপেক্ষিক গতি। ক্লিয়ার? পরিষ্কার? চলো দেখো ছোট্ট একটা এক্সাম্পল, যখন যা জিজ্ঞাসা করবো তখন সেটা বলার চেষ্টা করবো, তাহলেই বুঝতে পারবো। এটা একটা পথ, ঠিক আছে? এই পথে দুটো বাস গতিশীল। বাস জানিস? এইটা এ, সরি বুঝলো, এটা দরকার নেই। হলো, এইখানে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো বাস স্ট্যান্ড থেকে যখন বাসগুলো ছাড়ে, তো যে বাসটা আগে থাকে যে বাসটা পিছনে থাকে, আমরা কি আলাদা ধরি? ওটা একই ধরি, তাই কি না? সাপোজ মানে ওই বিন্দু আর বস্তু কেসটা, তো পুরো বাস স্ট্যান্ডে আমরা কি ধরে নিয়েছি? একটি বাস স্ট্যান্ড, একটি বিন্দু। কারণ বাস স্ট্যান্ডে যেখান থেকে বাস ছাড়ুক না কেন, আমরা কি বলি? বাসটা বাস স্ট্যান্ড থেকে আসছে, বাসটা বাস স্ট্যান্ড থেকে আসছে। এখান থেকে দুজন ছুটতে আরম্ভ করলি, তুই একজন জুলমিটা মোড় গেলি, একজন সন্ধিঘাট গেলি। হলো, তুই জিজ্ঞাসা করি তোকে যে জুলমিটা মোড়ে কোথা দিয়ে গেলি, কি বলবি? প্রতাপ বাগান থেকে। আরে সন্ধিঘাট থাকে, সেই কি বলবে? প্রতাপ বাগান থেকে। কি আলাদা করে বলবি যে আমি প্রতাপ বাগানের অমুক পয়েন্ট থেকে এসেছি?
ও আমার থেকে এতটা পিছিয়ে ছিল, 13 সেন্টিমিটার পিছনে ছিল। ধরি কি আমরা আমরা কি ধরি, পুরো এরিয়াটাকে এলাকাটাকে একটা পয়েন্ট ধরি। তো বাস স্ট্যান্ডও কি একটা পয়েন্ট, বাস স্ট্যান্ডে হাজার হাজার বাস দাঁড়িয়ে থাকে, অনেক অনেক বাস দাঁড়িয়ে থাকে। তো সবগুলো কি ধরি আমরা, বাসগুলো সব একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, আলাদা আলাদা জায়গায় দাঁড়ালেও আমরা এক জায়গায় ধরি, নাকি না? একটা বাস বাস স্ট্যান্ড ঢুকছে, তুমি যদি বাস স্ট্যান্ড ঢোকার পূর্ব মুহূর্তে নেমে যাও, ভাড়া কি কম নেবে? ভাড়া কতটা নেবে? আবার ধর কেউ রাস্তায় নেমে গেল, কেউ বাস স্ট্যান্ডে ঢুকেও নামলো, কেউ একদম বাস যেখানে গ্যারেজ হয় সেখানে পর্যন্ত গেল, তার কি ভাড়া বেশি লাগবে? কেন লাগবে না? তার পুরো চত্বরটা কি ধরা হয়, বাস স্ট্যান্ড। তাহলে দেখো এখানে একটা বাস ছিল আর এখানে একটা বাস ছিল, হয়েছে? হ্যাঁ, এই বাস দুটো কোথায় আছে? একটা বিন্দুতেই আছে। আমি বাস দুটো যেখানে আছে সেই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি গ্রাউন্ড। বাস তো গ্রাউন্ডেই থাকে। বাস যখন যেতে শুরু করে আমি বলি বাসটা, এ দেখ এই বাসটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তো কার সাপেক্ষে? হ্যাঁ, স্থির ভূমির সাপেক্ষে, স্থির গ্রাউন্ডের সাপেক্ষে, হ্যাঁ না? তাহলে আমি ধরে নিলাম এটার নাম এ, এটার নাম বি। এ বাস যাত্রা শুরু করেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ বাসটি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তাহলে আমি বল যে বাসটার বেগ 60 কিলোমিটার পার আওয়ার, সে বাসটা 1 ঘন্টায় কতটা যাবে বলো? সৌরভ আওয়াজ কই? 60 কিলোমিটার। কত? 60 কিলোমিটার। আমি তো বলেই দিচ্ছি বেগটা 60 কিলোমিটার পার আওয়ার। বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে সরণ কত? 60 কিলোমিটার, সময় কত? 1 ঘন্টা, তবেই তো 60 কিলোমিটার পার আওয়ার বেগ আসবে। তো বেগ যদি 60 কিলোমিটার পার আওয়ার হয় এবং সে যদি 1 ঘন্টা যায়, তাহলে তার কতটা দূরত্ব অতিক্রম হবে? 60 কিলোমিটার। আমি ধরে নিলাম এ বাসটা এখানে চলে এসেছে, তো এই ডিসটেন্সটা কত হবে কে বলতে পারবি? 60 কিলোমিটার। ওকে, ঠিক আছে। যখন এ বাসটা যাত্রা শুরু করেছিল 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ওর সাথে সাথে একই সময়ে বি বাসটা যাত্রা শুরু করেছিল। বি বাসটা যাত্রা শুরু করেছিল, বাস স্ট্যান্ড থেকে একসাথে বাস ছাড়ে না, ছাড়ে কি না? তো বি বাসটাও যাত্রা শুরু করেছিল। তো জানিস কি বি বাসটা কত বেগে গিয়েছিল? 40 কিলোমিটার পার আওয়ার। বি বাসটার বেগ কত ছিল? 40 কিলোমিটার পার ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলো তো বি বাসটি 1 ঘন্টায় কত হয়ে যাবে? 40 কিলোমিটার। হয়েছে? দুজনের সময় কত নিয়েছে? 1 ঘন্টা। এ বাস 60 কিলোমিটার পার আওয়ার বেগে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায় স্থির ভূমির সাপেক্ষে। বি বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায় স্থির ভূমির সাপেক্ষে। এই বেগগুলো ওদের কি বেগ? পরম বেগ। ক্লিয়ার? একদম ইজি। এই বেগগুলো কি বেগ? পরম বেগ। কিন্তু আমি তোমায় এখন বলি যে বি বাসের সাপেক্ষে এ বাসের বেগ বার করো, সেটা কি বেগ হবে? আপেক্ষিক বেগ। বলতে পারবি কেউ এখন যে বি বাসের সাপেক্ষে এ বাসের বেগ কত? সিম্পল, বি আর এ এর মধ্যে দূরত্ব কত? কারেক্ট, 20 কিলোমিটার। এ গেছে 60, এ গেছে 40, কত কিলোমিটার? 20 কিলোমিটার। হলো? বি এ কে বলছে ভাই এ তুমি আমার থেকে 20 কিলোমিটার সামনে আছো। এ বলছে তা আবার হয় নাকি, আমি 60 কিলোমিটার সামনে আছি। বলছে না, তুমি 60 কিলোমিটার সামনে আছো বাস স্ট্যান্ডের সাপেক্ষে, তুমি আমার রেসপেক্টে আছো 20 কিলোমিটার সামনে, তাই না? তাহলে এই 20 কিলোমিটার পথটা এ কত সময় গেছে? বি এর মনে হচ্ছে 1 ঘন্টায়, হ্যাঁ কি না? 1 ঘন্টা পর বি এসছে এখানে, 1 ঘন্টা পর এ এসছে এখানে। এই মুহূর্তে এ আর বি এর মধ্যে দূরত্ব কত? 20 কিলোমিটার। তো বি এখন কি বলবে যে ভাই এ তোমার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, 2 ঘন্টা পর কত ডিসটেন্স হবে? 40 কিলোমিটার। বুঝতে পারছিস না? যদি 40 কিলোমিটার বেগে যাচ্ছে, এ 60 কিলোমিটার বেগে যাচ্ছে, 1 ঘন্টায় যদি এদের মধ্যে গ্যাপ সৃষ্টি হয় 20 কিলোমিটার, 2 ঘন্টা গ্যাপ কত হবে?
40, 3 ঘন্টা গ্যাপ কত হবে 60। তো 3 ঘন্টায় যদি 60 কিলোমিটার গ্যাপ সৃষ্টি হয় তাহলে বেগ কত 20 কিলোমিটার পার আওয়ার। গ্যাপটা কত 60, ঘন্টাটা কত 3, 60/3 কত আসছে 20। তাহলে 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 বি এর সাপেক্ষে এর বেগটা কত 20 কিলোমিটার পার আওয়ার। এটা হলো কি বেগ, এটা আপেক্ষিক বেগ। কি করে বার করলে আপেক্ষিক বেগ, এর বেগ, এর অ্যাবসলিউট বেগ, এর পরম বেগ মাইনাস ডি এর পরম বেগ সমান এ এর আপেক্ষিক বেগ। দেখ দেখবি বি অফ ভি অফ এবি কেমন করে লিখবো আমরা আপেক্ষিক বেগকে এইভাবে, এখানে যা যা বেগ লিখবো সব রিলেটিভ, সব রিলেটিভ লিখবো, ঠিক আছে। তাহলে বলো ভি অফ এবি এই কথাটার অর্থ কি, মন দিয়ে শুনবে। এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, কি বললাম এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে। আমরা যাকে আগে নেব তার বেগ বার করব, যাকে পরে নেব তার সাপেক্ষে। ক্লিয়ার, সমঝোতা হয়ে গেল আমার সাথে। তো যে অক্ষরটা আগে নেব তার বেগটা বার করছি, যে অক্ষরটা পরে নেব তার সাপেক্ষে বের করছি, হলো। তাহলে বল না ভি অফ এবি সমান কি হবে, মানটা তো বুঝে নিয়েছিস 20 কিলোমিটার পার আওয়ার। কি করে বেরি 60 কিলোমিটার পার আওয়ার মাইনাস 40 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ারটার কি নাম দেবো, ভি অফ কি নাম দেবো, ভি অফ এ। ভি অফ এ এর বেগ কার সাপেক্ষে, এ সাপেক্ষে, কার সাপেক্ষে 60 কিলোমিটার পার আওয়ার। এই বেগটা এ বাসের কার সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে। তো লিখবো কেমন করে ভি অফ এ, ভি অফ বি। বুঝা গেল, যার যেটা মনে আসছে বলতে বলে দিবি, সঠিক হয়ে যাবে, তাই না। মাইনাস কি হবে, এবার কার বেগ নেব, বি বাসের পরম বেগ। পরম বেগ কার সাপেক্ষে সব সময় ভূমি সাপেক্ষে। তাহলে কার বেগ ভি অফ বি এর বেগ কার সাপেক্ষে, স্থির ভূমির সাপেক্ষে, অতএব গ্রাউন্ড। বি বেরালো। তাহলে এটা 60, এটা 40, কত চলে আসছে 20। চলো নোট করো। তাহলে এটা যে রিলেটিভ ভেলোসিটি, এগুলো সব কি অ্যাবসলিউট। দুটো অ্যাবসলিউটের বিয়োগফল হচ্ছে একটা রিলেটিভ। বলো হ্যাঁ, সব যা যা বোর্ডে করেছি, বোর্ডে আমি যা করব তোমরা সব তাই করবে। যা করবো আমি বোর্ডে সমস্ত কিছু কমা পূর্ণচ্ছেদ দাগ যা দেবো সব বোর্ড ওয়ার্ক করবে। কথা নয়, বোর্ড ওয়ার্ক ফার্স্ট। যারা লাইভ করছিস তারা মাঝে মাঝে কমেন্ট করবি বুঝতে পারছিস কিনা, বা যেগুলো জিজ্ঞাসা করছি তোরাও বলার চেষ্টা করবি। যখন এদেরকে জিজ্ঞাসা করছি তোদেরকেও জিজ্ঞাসা করছি, একই সাথে বলবি। এগুলো লিখে রাখ, তবে তুই পরবর্তীকালে আরো বুঝতে পারবি নিজে, তাই না। ভুলে যাবি তো আবার। প্রতিদিনের পড়া প্রতিদিন করে আসবি, তাহলে চাপ হবে না। দেখবি বিন্দু বিন্দু করতে করতে সিন্ধু সিলেবাস শেষ হয়ে গেছে।
এরপর একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি থাকবে চলে যাবে। যে এই লাইনটা বুঝতে পেরেছিস সে অবশ্যই করতে পারবে। কোন লাইনটা? যে ভি অফ এবি সমান ভি অফ এজি মাইনাস ভি অফ বিজি। একটা অক্ষর দিয়ে আমরা বেগকে প্রকাশ করবো না, সবসময় যার বেগ তাকে আর কার সাপেক্ষে তাকে, এই দুজনকে নেবো আমরা বরাবর, ঠিক আছে? সবার হয়েছে? তাড়াতাড়ি কথা আছে, অনেক করতে হবে। সবার হয়ে গেছে? দেখো এবার নেক্সট প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে দেখ ভি অফ এজি যদি জিজ্ঞাসা করি, এটাও তো রিলেটিভ ভেলোসিটি বলতে পারি আমরা। শোনো, সবই রিলেটিভ স্পিড, সবই রিলেটিভ স্পিড। স্থির ভূমির সাপেক্ষে কারোর বেগ, এটাও তো রিলেটিভ। আর চলন্ত বাসের সাপেক্ষে আরেকটা বাসের বেগ, এটাও রিলেটিভ। কিন্তু যখন রিলেটিভের মধ্যে একজন স্থির, তখন তার স্পেশাল নাম করেছি পরম, অ্যাবসলিউট। আলটিমেট তো রিলেটিভ। রিলেটিভ কথার অর্থ কি? যখন কারোর সাপেক্ষে তখনই তো রিলেটিভ। ব্যক্তিটি আমার সাপেক্ষে মামা, মায়ের সাপেক্ষে ভাই, ব্যক্তিটিকে রিলেটিভ। কারণ তার পরিচয়টা আমার সাপেক্ষে একরকম আর মায়ের সাপেক্ষে একরকম। তো যখন পরিচয়টা ভিন্ন ভিন্ন বস্তু সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়, তখন সেই পরিচয়টা নতুন কি নামকরণ করেছি আমরা? রিলেটিভ। এখানেও তাই। তো সব মোশনই রিলেটিভ মোশন, কিন্তু আমরা ঠিক করে নিয়েছি রিলেটিভ মোশনের মধ্যে নির্দেশ তন্ত্র যদি স্থির হয়, তখন সেই মোশনটাকে রিলেটিভ মোশন না বলে নতুন কি নাম দিয়েছি? অ্যাবসলিউট মোশন। ক্লিয়ার? পরম গতি। তাহলে আমাকে এখন বলো ভি অফ এজি সমান কি হবে? জোরে শোনা, এর বেগ জি এর সাপেক্ষে, বি কোথা থেকে আসছে? বি বলে তো কোনো বস্তু না থাকতেও পারে। আমি রামের বেগ জিজ্ঞাসা করেছি, রামের বেগের সাথে সামের বেগের কি সম্পর্ক? শোনো, উত্তর হচ্ছে না, ঠিক করো। বি কোথা থেকে পাচ্ছিস? আমি তো এর কথা আলোচনা করেছি। এ একটা বাস, জি একটা গ্রাউন্ড হলো। এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করেছি এটা কত হবে। বি কোথা থেকে আসছে? বি তো নেই, বি বলে কোনো বাস নেই এখন আমার কাছে। ভাব, বল, সবাই বলতে পারবে, চেষ্টা কর, জোরে বলতে হবে। ভি অফ এজি মাইনাস, শোনা জিরো নয়, আমাকে এরকম নাম বল। ঠিকই বলছে। ভি অফ এজি সমান যদি বলে ভি অফ এজি মাইনাস জিরো, তো ভি অফ এজি থাকছে। ঠিক আছে, ওই জিরোটার নাম বলো। কাকে তুমি জিরো নিয়েছো? জোরে বলো। ভি অফ জি। আমি বারবার বলেছি একটা অক্ষর দিয়ে বেগ প্রকাশ করা যাবে না, দুজনকে নিতে হবে। বল ভি অফ এজি মাইনাস ভি অফ এজি মাইনাস ভি অফ এজি জিরো হয়। জি এল জি এ মানে বাসের সাপেক্ষে গ্রাউন্ডের ভেলোসিটি ছিল, যেটা বলছিস ভেবে বল কি বলছিস। ভি অফ জি এ কথার অর্থ কি? গ্রাউন্ডের ভেলোসিটি ছিল বাসের সাপেক্ষে, মানে বাসের সাপেক্ষে গ্রাউন্ড সূত্রে চলে যাচ্ছে। হবে এটা পসিবল? ভেবে বল, কুকুটি বলতে পারবি? যেটা বলছো দিমাগে ভাবো কি বলছি, তবে তো বলবে। চেষ্টা কর, এতগুলো মাথা আছে, একসাথে কাজে লাগাতে বেরিয়ে যাবে। জিরো হবে তো জিরো বল। ভি অফ এজি, যেহেতু আমরা ভি অফ এজি বার করছি হলো, তাই আমার কার নিতে হবে? ভেলোসিটিটা এখানে কার নিয়েছিলাম? ভি অফ এবি বার করছিলাম, বি এর সাপেক্ষে এ, যার জন্য কি নিয়েছিলাম? এর পরম। এখানে কি নিয়েছি? এর পরম। এর পরম মানে কি? এজি। এর পরম মানে কি? এজি মাইনাস, যেহেতু বি এর সাপেক্ষে তাই বি এর পরম, এখানে জি এর সাপেক্ষে তাই জি এর পরম। হ্যাঁ হ্যাঁ, ভি অফ জিজি। এটা ভি অফ জিজি টা জিরো। গ্রাউন্ডের সাপেক্ষে গ্রাউন্ডের কোনো বেগ আছে?
নেই, এটা 0 হয়ে গেল মুকুটি, এটা কত হয়ে গেল ভি অফ এজি সমান ভি অফ এজি। দেখা গেল তাহলে এটা কি নিলাম অ্যাবসলিউট, এটা কি বের করছিলাম রিলেটিভ। দেখা যাচ্ছে রিলেটিভ অ্যাবসলিউট একই জিনিস, প্রমাণ করা গেল। হ্যাঁ এটা কি পরম, এটা কি আপেক্ষিক, বাট এটা কত 0, বাদ দিয়ে দাও 0টাকে, তাহলে কি পড়ে রইল পরম সমান আপেক্ষিক, আপেক্ষিক সমান পরম। কখন কখন পরম সরি কখন আপেক্ষিক পরম হয়, কখন আপেক্ষিক পরম হয় যখন রেফারেন্স ফ্রেমটা গ্রাউন্ড হয়, যখন রেফারেন্স ফ্রেমটা গ্রাউন্ড হয়। এটা কি রিলেটিভ, এটা কি অ্যাবসলিউট, কি হয়ে গেছে সমান। কখন হয়েছে, কখন আমরা একটা রিলেটিভ ভেলোসিটিকে অ্যাবসলিউট ভেলোসিটি বলতে পারবো, যখন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যখন আমাদের রেফারেন্স ফ্রেমটা গ্রাউন্ড হবে, স্থির। গ্রাউন্ড তো বসে নেই সবসময়, গ্রাউন্ডকে সবসময় স্থির ধরে নিয়ে হবে। ক্লিয়ার, বুঝা গেছে সবাইকে? চলো হয়েছে তো। এবার শোন, এই যে কথাটা বলেছি না ভি অফ এ বি সমান ভি অফ এ জি মাইনাস ভি অফ বিজি, এই কথার অর্থ কি? বি বাসের সাপেক্ষে এ বাসের আপেক্ষিক বেগ সমান স্থির ভূমির সাপেক্ষে এ বাসের পরম বেগ মাইনাস স্থির ভূমির সাপেক্ষে বি বাসের পরম বেগ। বুঝা গেল? এটা লিখে রাখো, তাহলে ভুলে যাবো। লিখো নিচে ভাষা দিয়ে, লেখো ভাষা দিয়ে লেখো। এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, এ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে সাইনটা কি ইউজ করব ভি অফ এ বি সমান সমান কি বলবো, এটা কি বলবো বলতো কেউ পড়ে, এটা পড়ে বল একটু কি লিখেছি, স্থির ভূমির সাপেক্ষে এ বেগ, দেখো স্থির ভূমির সাপেক্ষে স্থির ভূমির সাপেক্ষে টাকা স্থির ভূমির সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বলতে পারি, আর ভূমি স্থির ভূমির সাপেক্ষে আপেক্ষিক বেগ মানে কি বেগ পরম বেগ, পরম বেগ। তাহলে আমরা বলতে পারি স্থির ভূমির সাপেক্ষে এ এর বেগ কি নামকরণ করা হয়েছে ভি অফ এজি মাইনাস বি কি বলবি স্থির ভূমির সাপেক্ষে বি এর বেগ কি নামকরণ করবি ভি অফ হচ্ছে সবাইকার হচ্ছে তো, যেখানে ডাউট হবে আমাকে জিজ্ঞাসা করবি, হ্যাঁ সেই জায়গাটা আরেকবার বলুন। ডাউটটা যদি না বলিস তাহলে কিন্তু মনে রাখবি ওই ডাউট কিন্তু চিরকাল রয়ে যাবে, আর ডাউট নিয়ে পরীক্ষা হলে যাস কোশ্চেন সলভ করতে পারবি না। কারণ মনে রাখবি এইসব সাবজেক্টগুলো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স প্রবলেম বেস সাবজেক্ট, সবসময় তোমাকে প্রবলেমে ফেলবে, এবং সেখান থেকে কাকে বলে ওইসব প্রশ্ন নয়, আর তাই না টপিকটা বুঝে নিয়ে বিষয়টা জেনে নিয়ে ভিতর থেকে প্রশ্ন করবে, উত্তরটা ভিতর থেকে আসবে। কিছুই তো নয়, বুঝে প্রশ্ন করা, প্রশ্ন দিতে সোজা তো, মুখস্থ করে কত রাখবি, আর মুখস্থ করে প্রশ্ন দেওয়া খুব, উত্তর দেওয়া খুব কঠিন, কিন্তু আমি যদি ব্যাপারটা বুঝে নিই আমার কোনো কঠিন নেই। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন কেমন করে করবো, তাহলে নেক্সট হেডিংটা করো। আচ্ছা এই লাইনটা শেষে লিখে রাখো দেয়ারফর
ভি অফ এ বি, এটা কে বলে? এটা হচ্ছে মুভার, যে মুভ করছে তাকে কি বলবো আমরা? মুভার বলবো। আর বিটা কে বলে? যে দেখছে। বি কে দেখলো যে এ এর আপেক্ষিক বেগ 20 কিলোমিটার পার আওয়ার। ভূমি দেখলো? ভূমি দেখলো? কে দেখলো? বি দেখলো। বি কে? বি অবজারভার। কে? বি পর্যবেক্ষক। যে দেখে সেই হচ্ছে অবজারভার বা পর্যবেক্ষক। মুভার আর বি হচ্ছে অবজারভার। ইকুয়ালস টু কি লিখেছিলি? তাকে আমার দিকে কি লিখেছিলি? ভি অফ এজি মানে কি? এ বাসের পরম বেগ। এ বাসের পরম বেগ। যদি একটি অক্ষরটি কোনো সময় লেখো তাহলে মনে রাখবে সেটিকে পরমটি লিখেছো, ঠিক আছে? তখন বারণ করছিলাম, এখন থেকে আবার লিখতে বলছি। যদি একটি অক্ষর দেওয়া থাকে, পরের অক্ষরটি যদি না থাকে, ধরে নেবো কি পরের অক্ষরটি কে? গ্রাউন্ড। পরের অক্ষরটি কে? জি। ঠিক আছে? তাহলে ভি অফ এ থার্ড ব্র্যাকেট দিলাম মাইনাস ভি অফ বি। থার্ড ব্র্যাকেট কেন দিলাম বলতো? থার্ড ব্র্যাকেট কেন দিলাম? থার্ড ব্র্যাকেট কেন দিলাম তো বলতে পারবি? মড নয়। থার্ড ব্র্যাকেট তার কারণ হচ্ছে যে অ্যাভারেজ স্পিডও হতে পারে, অ্যাভারেজ ভেলোসিটিও হতে পারে। যদি অ্যাভারেজ স্পিড হয়, সরি রিলেটিভ, যদি এটা রিলেটিভ বেগও মানে আপেক্ষিক বেগও হতে পারে, আপেক্ষিক দ্রুতিও হতে পারে। যদি এটা আপেক্ষিক দ্রুতি হয় তাহলে এগুলো সব কি হবে? পরম দ্রুতি মাইনাস পরম দ্রুতি। স্কেলার, স্কেলারের মান হয়, কোনো দিক হয় না, কোনো চিহ্ন হয় না। তো স্কেলারের ক্ষেত্রে স্কেলার মান নেব। কিন্তু যদি ভেক্টর হয়, যদি এটা আপেক্ষিক বেগ হয় তাহলে এটা কি হবে? পরম বেগ। এটা কি হবে? পরম বেগ। বেগ মানে ভেক্টর রাশি, কি কি থাকতে পারে তার? মান, দিক আর চিহ্ন। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে ভেক্টর হলে ভেক্টর বসবে, স্কেলার হলে স্কেলার বসবে। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাতে চাইছি যে ভেক্টর হলে শুধু ওর মান নয়, ওর মান বসবে, ওর দিক বসবে, ওর চিহ্ন বসবে। হতে পারে না -4 মিটার পূর্ব দিকে, মাইনাসটা কি সাইন, 4 মিটারটা কি মান, পূর্ব দিকটা কি দিক। তাহলে আমরা তখন ওখানে পুরোটা নেব। এর কি নেব? -4 মিটার পার সেকেন্ড ইন ওয়েস্ট, অর্থাৎ কোণাটি -4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে। এই কারণে থার্ড ব্র্যাকেটটা ইউজ করলাম। ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা টাকা আপেক্ষিক বেগ বার করা শিখালাম। ছবিটা দেখে তো বলে দিলি যে ওদের মধ্যে দূরত্ব ছিল 20 মিটার, 20 কিলোমিটার। ছবিটা আমি আঁকিনি, ধর ছবিটা আমি আঁকিনি। দুটো বাসের পরম বেগ আমি দিইনি, শুধু বাস দুটো আপেক্ষিক বেগ দিয়েছি। তাহলে সেক্ষেত্রে তুই ওদের মধ্যে দূরত্ব বার করতে পারবি? কি বললাম আরেকবার মনে ছিল? অঙ্কটাতে দুটো বাসের পরম বেগ দেওয়া নেই, শুধু বাস দুটোর আপেক্ষিক বেগ দেওয়া আছে, মানে ভি অফ এবি দেওয়া আছে আর টাইমটা দেওয়া আছে। তুই কি ওই দুটো বাসের মধ্যে দূরত্ব বার করতে পারবি? পারবি? পারবি না? কি করে? তোর কেপা সোজা কথায় বল রে, অত কঠিন নয় ফিজিক্স যতটা ভাবছিস। বেগ সমান কি সরণ বাই সময়, সরণ সমান কি বেগ ইনটু সময়, এটা হয়ে গেল। হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? পরম এর ক্ষেত্রে। কিন্তু আমি এখন পরম বার করতে বলিনি, আমি এখন কি বার করতে বলেছি? আপেক্ষিক বার করতে বলেছি। অর্থাৎ সরণটা এ টু বি, তো ডিসপ্লেসমেন্ট যখন এ টু বি হলো, তার মানে আপেক্ষিক সরণটা চেয়েছি। এ তো বি থেকে 60 সরে গেছে, কিন্তু আপেক্ষিক সরণটা কত? 60। ওটা কি সরণ? পরম সরণ। 40 ওটা কি সরণ? পরম সরণ। কিন্তু এ আর বি বাসের মধ্যে 1 ঘন্টা পর সরণ কত দেখা যাচ্ছে? 20 বলছি। তো 20টা আসছে কি করে? ফর্মুলাটা কি? S সমান ভিটি। এখানেও কি নেব? S ইকুয়ালস টু ভিটি। বাট এখানে কোন ভিটা নেব? ভি অফ এ, ভি অফ বি না ভি অফ এবি? ভি অফ এবি।
এবার দূরত্ব কার বার করছি? এ আর বি। যদি দূরত্ব বার করতাম জি এ, জি টু এ, সেখানে বেগটা কার নিতাম? এই যে বেগ নিতাম। এদিকে দূরত্ব কার বার করছি? এ টু বি, তো বেগটা কি নেবো? এ বি। দিও এ বি। সময়টা কত নেবো? টি। হলো? যে মানটা আসবে সে কি প্রকাশ করবে? ওর সরণ। দেখে নে, আমরা যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে এস অফ এ বি, বিওবি কত ছিল? জোরে বলো। 20 কিলোমিটার পার আওয়ার। এতটা বলতে হবে। 20 কিলোমিটার, এরকম নয়, 20 কিলোমিটার পার আওয়ার। তুমি বেগকে প্রকাশ করছো, তো বেগকে যখন প্রকাশ করছো পুরোটা প্রকাশ করো। 20 কি কারো বয়স? 20 কিলোমিটার। দূরত্ব যাবো আমি 20 সেকেন্ড, সময় 20 কিলোমিটার পার আওয়ার। এখানে কত লিখবো? 20 কিলোমিটার পার আওয়ার। হলো? কতক্ষণ সময় নিয়েছিল? 1 আওয়ার। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি লিখি একক সহ 20 কিলোমিটার পার আওয়ার ইনটু 1 আওয়ার। আমি যে ঘটনাটা আলোচনা করেছিলাম সেখানে আমি সময় কতক্ষণ দিয়েছিলাম? 1 ঘন্টা। তার সময় কত? 1 ঘন্টা। আপেক্ষিক বেগ কত দেখা যাচ্ছিল? 20 কিলোমিটার পার আওয়ার। আওয়ারগুলো কেটে যাবে, দেখ কাটবে কিনা আওয়ারগুলো? কত বড় থাকছে? 20 কিলোমিটার। কত বড় থাকছে? আবার 20 কিলোমিটার। এরপর যদি একক ছাড়া কথা বলে চড়ি বলে হঠাৎ করে 20 এবার কি কথা হবে? 20 কিলোমিটার। বেগ কত ছিল? 20 কিলোমিটার পার আওয়ার। সময় কত ছিল? 1 ঘন্টা। বুঝলি? যদি 1 ঘন্টা বলিস ভালো, না তোর মাথা দিয়ে ঢুকে ঘন্টা বাজিয়ে দেবো। বেরানো সূত্রটা ঠিক আছে তাহলে? হ্যাঁ, তাহলে বেগ বার করবো কি করে? যে এগিয়ে মুভারের বেগ মাইনাস অবজারভারের বেগ, ভেলোসিটি অফ মুভার মাইনাস ভেলোসিটি অফ অবজারভার। কি পেয়ে যাবো? রিলেটিভ ভেলোসিটি অফ মুভার। আচ্ছা, ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স a to b equals to velocity of ab into time। আছে তো? চলো নোট করো। ক্যালকুলেশন শেখায় কাজ, আর কিছু কাজ নাই, শুধু ক্যালকুলেশন শিখতে হবে। না ঠিক আছে, একদম জায়গা ছিল তাই না? প্রথমে বলেছিলাম যে যেখানে এসে বসবি সেখানে বসবে, কেউ কারোর জন্য সরাবে না, আমি বারণ করলাম। যার অসুবিধা হবে সে উঠে অন্য জায়গায় শিফট হয়ে যাবে, তাই না? এটা বেশ অনেক জায়গা আছে, তুমি শিফট হয়ে যাবে। একটা বসার জায়গা দরকার, ওইখানটা দরকার এমন তো না। যদি কারো ওইখানটা দরকার হয় তাকে চিপে থাকতে হবে, হাতে রেখে যেতেও পারে, হয়তো মারা জায়গাটা হাতের উঠে পড়ে গেল। ওরা কেন সরাবে? ওরা তো বলেনি, ওরা কোনো জায়গায় বসেনি, ওরা তো ওখানেই বসেছিল ওখান থেকে। তুমি এসে অন্য জায়গায় দখল করেছো। এক কাজ করো, দেয়ালটা হাত করে সরো। আরে দেখো ওরা দেয়া মনে রাখ, ওরা সরাবে ওই জিনিস চেষ্টা করছে। হয়েছে সময়কার আসতে ক্লিয়ার কমপ্লিট সময়কার পুরো বোর্ডটা মুছবো কিন্তু। যখন লেখা তখন কথা বলছিল তাই লিখছি এখন। এবারে শোন মন দিয়ে, এই যে ধর নন ইউনিফর্ম মোশন, অসম বেগ, নন ইউনিফর্ম ভেলোসিটি যেটা বলছে ওরা অসম বেগ, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে ওর সরণটা সমান নয়, সরণটা ডিফারেন্ট হলো। তার মানে কেউ
প্রথম 2 সেকেন্ডে 5 মিটার, তারপরে 2 সেকেন্ডে 9 মিটার, তারপরে 2 সেকেন্ডে 12 মিটার, তারপরে 2 সেকেন্ডে 20 মিটার, তারপর 2 সেকেন্ডে 72 মিটার, তারপর 2 সেকেন্ডে 92 মিটার। প্রথম থেকে শেষ পর্যন্ত কি হলো বলতো? খেয়াল করলি সময়ের ব্যবধানটা একই ছিল, প্রত্যেকবার কতক্ষণ সময় নিয়েছিলাম? 2 সেকেন্ড করে। কতক্ষণ নিয়েছিলাম? 2 সেকেন্ড করে। কিন্তু এই 2 সেকেন্ড সময়ের ব্যবধানে সরণটা দেখলে কি হচ্ছিল? প্রথমে 5 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে 20 দিয়ে 22 দিয়ে 52 দিয়ে 72 দিয়ে 92। কি হচ্ছে বরাবর? বাড়ছে, চলছে বরাবর। কি হচ্ছে? বাড়ছে। তো যদি কোনো কোণার বেগ এভাবে বাড়তে থাকে তখন সেই মোশনের কি নাম জানিস? অ্যাক্সেলারেটেড মোশন, ত্বরান্বিত গতি। হলো? বেগ বাড়ছিল, আর কি কেউ বাড়ছিল? খেয়াল করেছিস? শুধু কি বেগই বাড়ছিল? কে বাড়ছিল? আর সময় বাড়ছিল। কেউ বাড়ুক আর নাই বাড়ুক, সময় বাড়বে, তাই না? আজকে ডেটটা কত? 2021 25শে জুলাই 8:14। দেখ 8:14 1, 8:14 2, 8:14 3 হয়েছে কিনা? হ্যাঁ, আমি বললাম না তোকে আবার 14 3 দিয়ে শুরু করবো না 4 5 হয়েছে? আমি 8:14 1, 14 2, 14 3, 14 4 চুপ। আচ্ছা কত ছিল? 14 14 5, তাই কি হয়ে গেছে? তো কোণা গতিশীল থাক বা না থাক, সময় গতিশীল। কোণার বেগ বাড়ুক বা না বাড়ুক, সময় বাড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে বেগটা বাড়ছে আর সময়টাও বাড়ছে। এই বেগ বৃদ্ধির সাথে সাথে সময়টাকে জুড়ে দেবে, নতুন রাশি পাবে। অর্থাৎ বেগ বৃদ্ধি বাই সময় কি পেলি জানিস? ত্বরণ, এক্সেলারেশন। কি পেলাম? ত্বরণ। প্রথম দিন মনে আছে? সরণ সময় নিয়েছিল, জুড়ে সরণের সাথে সময়টাকে, সরণ বাই সময় কি পেয়েছিলি? বেগ। অতিক্রান্ত দূরত্ব জুড়ে দে সময়টার সাথে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় কি পেয়েছিলি? দ্রুতি। আজকে কি দেখলাম? বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধি মানে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনটা জুড়ে দে, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন কি পেলাম? এইভাবে আমরা ধাপে ধাপে একটা করে নতুন করে রাশি পাবো। তাহলে ত্বরণটা কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, কিন্তু কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। তাই কি বলবো কথাটা পুরোটা? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। বলো সবাই, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, তাকে বলছি আমরা ত্বরণ। অর্থাৎ সময়েরও পরিবর্তন হচ্ছে, কোনটার বেগেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের পরিবর্তন হ্রাস হচ্ছে না, বেগের পরিবর্তন বৃদ্ধি হচ্ছে। তো বেগের পরিবর্তন বৃদ্ধি হচ্ছে, সময়েরও পরিবর্তন বৃদ্ধি হচ্ছে। এই দুই বৃদ্ধিকে ভাগ করে দে, নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি পাবি, যার নামকরণ করা হয়েছে অ্যাক্সেলারেশন, বাংলা যাকে বলবো ত্বরণ। তাই অ্যাক্সেলারেশন যখন থাকবে তখন সেই গতিকে বলবো আমরা অ্যাক্সেলারেটেড মোশন বা ত্বরান্বিত গতি। বুঝা গেল? আজকে এর উল্টোটা হয়, এর উল্টোটা যদি হয় অর্থাৎ বেগ বৃদ্ধির জায়গায় বেগটা কমে গেল, তখন তার নাম হচ্ছে রিটার্ডেশন বা মন্দন। কি নাম? রিটার্ডেশন বা মন্দন। অর্থাৎ নেগেটিভ ত্বরণই হচ্ছে মন্দন। ত্বরণ যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ তখনই তো হবে যখন, কখন নেগেটিভ হবে? যখন পরেরটা ছোট হবে আর আগেরটা বড় হবে। বিয়োগ তো সবসময়, বেগের পরিবর্তন তো বিয়োগ। অন্তিম মাইনাস প্রাথমিক, তো পজিটিভ পাবো তো ত্বরণ, কিন্তু অন্তিম মাইনাস প্রাথমিক যদি নেগেটিভ পায়, ত্বরণ নয় মন্দন। সব দেখাচ্ছি একে। তা ত্বরণ জিনিসটা বুঝতে পারলি? আর ওই ত্বরণ যুক্ত অবস্থায় যদি গতিশীল হয় তখন তার গতির কি নাম দিয়েছি আমরা? অ্যাক্সেলারেটেড মোশন বা ত্বরান্বিত গতি। তো নেক্সট হেডিং করব আমরা অ্যাক্সেলারেটেড মোশন। চলো।
এক্সেলারেটেড মোশন, বাংলাটা লিখে রাখতে পারো ত্বরান্বিত গতি। ঠিক আছে, আমি বলবো বাংলাটা ছাড়, ইংরেজিতে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, যখন পড়বি ওটাকে এক্সেলারেটেড মোশনই পড়বি, তাহলে তো মনে থেকে যাবে। ত্বরান্বিত তো বেগ পড়ার কি দরকার, তাই না? ঠিক আছে, ACC কি LERAT এক্সেলারেটেড মোশন হয়েছে সবাইকার? তো দেখবি তো নাকি এক্সেলারেটেড মোশনে যে যাচ্ছে তার কাছ থেকে কিভাবে আমরা ত্বরণ পাচ্ছি, দেখবি তো? একটা পথ হয়েছে মন্দির, এখান থেকে কোনটা গতিশীল এইখান পর্যন্ত যাবে, হলো নন ইউনিফর্ম মোশন। কিন্তু ইউনিফর্ম হলে কি ত্বরণ পাবি? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বাড়েছে। বেগ কি বেড়েছে? বেগের পরিবর্তন পাওয়া যাবে? যেখানে বেগের পরিবর্তন নেই সেখানে ত্বরণ নেই। অর্থাৎ সমবেগ সম্পন্ন কোনো কণার, কথাটা মনে রাখি ভালো করে, সমবেগ সম্পন্ন কোনো কণার ত্বরণ মন্দন থাকতে পারে না। কিন্তু অসমবেগযুক্ত কোনো কণার অবশ্যই ত্বরণ মন্দন থাকবে, কারণ বেগ বৃদ্ধি হলে ত্বরণ বলবো আর হ্রাস হলে মন্দন বলবো। তাহলে দেখ, এখান থেকে একটা কণা এখান পর্যন্ত অসম বেগে গতিশীল, অসম বেগে, দ্রুতিতে নয়, অসম বেগে। তাহলে সৌরভ বলতো এই পয়েন্টে যদি ওর বেগটা v1 হয়, তো এই পয়েন্টে মানে এই পয়েন্টে বেগ যদি v1 হয়, এই বেগটার কি নাম? গড় বেগ, রিলেটিভ, অ্যাবসলিউট, ইনস্ট্যান্টেনিয়াস, কি কি নাম এই ভেলোসিটিটার? ইনস্ট্যান্টেনিয়াস। কারণ এখান থেকে এখান পর্যন্ত পুরো পথটা, ওই পথের মধ্যে একটা বিন্দু, তো হট করে যদি বিন্দু তোমাকে বেগ জিজ্ঞাসা করে, কোনো পার্টিকুলার বিন্দু যদি তোমাকে বেগ জিজ্ঞাসা করে, তখন সেই বেগের কি নাম বলেছি আমরা? ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ। তো এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, হলো। আরো যাচ্ছে, আরো যাচ্ছে, এখানে এসেছে, এখানে আবার বেগ জিজ্ঞাসা করেছি, সেটা আবার কি বেগ? সেটা ইনস্ট্যান্টেনিয়াস বেগ। আরে বাবা, এই যাত্রাপথে যে কোনো বিন্দুতে বেগই হবে ইনস্ট্যান্টেনিয়াস বেগ। এই যাত্রাপথের মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা ওর গড় বেগ। দুটো তো কথা, হঠাৎ বেগ জিজ্ঞাসা করবো তাৎক্ষণিক বেগ, আর পুরো পথের বেগ জিজ্ঞাসা করবো গড় বেগ। আর তো কিছু নেই, আছে কিছু? বল স্যার, আমরা সবাই রোগা, স্যার ওরা রাজত্বটাই রোগা, আমাদের কি দোষ? মনে ভয় থাকে যে আমি যদি ভুল বলে ফেলি, যদি ভুল বলে ফেলিস কি ক্ষতি হবে? মহাভারত ওষুধ হয়ে যাবে, মহাভারত জায়গায় থাকবে, আমার জায়গায় থাকবে। ছাত্রছাত্রীরা যদি, বা ছাত্র অবস্থায় বা ছাত্রী অবস্থায়, মানে এক কথায় শিক্ষার্থী অবস্থায় যদি তুমি ভুল বলতে না শিখো এবং ভুল স্বীকার করতে না পারো, তুমি কখনোই শিখতে পারবে না, তুমি বড় হতে পারবে। ভুল করো 100 বার, স্বীকার করো 101 বার, ভুল বলো 1000 বার, তবেই তো সঠিক শিখবে 1001 বার। কিছুই বলবি না তো চুপচাপ পাতার মতো পড়ে থাকা, তোমাদের রেস্টও নাই, বসে নেই না, কিসে আসবি? আমি হাসিতে আসবি, বলার চেষ্টা করবো। হ্যাঁ, চুপ থাকবি কোথায় বলতো? বাংলা টিউশন, চুপচাপ কিছু বলবি, শুধু শোন। কিন্তু সায়েন্স টিউশন পড়তে হবে, ভাবনা জিজ্ঞাসা করবি। মনের ভাব যদি জিজ্ঞাসা না করিস তো ভাবনা হয়ে রইবে, বুঝলি? পরে স্বপ্ন হয়ে দেখা দেবে। তাহলে এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটাও ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে বলো তো, চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে? স্যার বাংলাটা হলো এখানে আমাদের জীবনটা খাচ্ছে। লে 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 বেগের পরিবর্তন, চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ হচ্ছে বেগের পরিবর্তন। কে বলতে পারবি বেগের পরিবর্তন কি হবে?
একজন ব্যক্তির বয়স 55 বছর, আরেকজনের বয়স 40 বছর, এদের মধ্যে বয়সের পার্থক্য কত? কেন 40 বছর মধ্যে কত? সেটা তো করছি এরকম বলবো, তাহলে দেখুন না বয়স কত বলবো। ভিটু মানে যখনই 55 বছরের লোকটি দিলেও আর 40 বছরের লোকটি, তখন বলছে হ্যাঁ এবারে কিছু লোক পেয়েছি, আমি সেটা ক্যালকুলেশন করবো। কারেক্ট, ভিটু মাইনাস ভিওয়ান। কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে বেগ এক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে, বেগ বাড়বে, তো সবসময় বিয়োগ হবে ভিটু মাইনাস। ক্লিয়ার? এবার শোনো, এই যে বেগের পরিবর্তন, এটাকে আমরা সময়ের সাপেক্ষে বার করবো। সময়ের সাপেক্ষে তোরা হার মানে বুঝিস? হার, রেশিও, রেট অফ চেঞ্জ, কথাটা মানে বুঝিস? পরিবর্তনের হার বলতে পারবি? কোনো জিনিস, কোনো কিছু, কোনো রাশির হার বার করতে হলে কি করতে হয়? হার বার করতে গেলে সময় দিয়ে ভাগ করতে হয়। এটা কেবলমাত্র প্রযোজ্য পাটিগণিতে, সরল সুদ গোছাতে আর লাভ ক্ষতিতে, ফিজিক্সে হয়। ওখানে আমরা হার বলতে বুঝি সবসময় সময় দিয়ে ভাগ, কিন্তু এখানে কিন্তু হার বলতে সময় দিয়ে ভাগ নয়। এখানে হার বলতে যে কোনো কারো সাপেক্ষে হতে পারে। স্মরণের সাপেক্ষে হার বার করো, সময়ের সাপেক্ষে হার বার করো। সময়ের সাপেক্ষে হার বললে সময় দিয়ে ভাগ করো, স্মরণের সাপেক্ষে হার বললে স্মরণ দিয়ে ভাগ করো, ছাগলের সাপেক্ষে হার বললে ছাগল দিয়ে ভাগ করো। যে এই বেগের পরিবর্তনটা একটা ছাগলের সাপেক্ষে বার করো, তো বেগের পরিবর্তন বাই ছাগল, কি লিখবো? ছাগলের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, একে কি বলে? ছাগল। তো যে বেগ পরিবর্তনের হারটাকে ছাগলের সাপেক্ষে বার করবি, পাগলই বলবে। কিন্তু যদি আমরা এই বেগ পরিবর্তনের হারটাকে সময়ের সাপেক্ষে বার করি, তখন তাহলে কি বলবে? তখন তাহলে বলবে ত্বরণ। কি বলবে? ত্বরণ। ত্বরণের সংজ্ঞা কি হলো? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার ত্বরণ বলবো। ক্লিয়ার? দেখ কি লিখেছে, রিল্যাক্স। দেখ হার কেমন করে বার করবো, টাকা ইন টি সেকেন্ড, ইন টি সেকেন্ড মানে টি সেকেন্ডে, ইন টি সেকেন্ড মানে কি? টি সেকেন্ডে, ইন টি সেকেন্ড velocity change v2 minus v1 মানে স্যার তাকাও, a তে বেগ ছিল v1, b তে বেগ হয়েছে v2, কোনটার কি a থেকে b পর্যন্ত কোনো সময় লাগেনি? কত? এখানে যদি সময় ধর দেখি ঘড়িটা t1 বাজছে, এখানে যদি ঘড়িটা t2 বাজছে, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? यस, t2 t1 সমান t। হলো? একটা কথা, কোনটা a থেকে b তে গেছে, এর কি কোনো সরণ হয়নি? হচ্ছে। এখানে সরণ s1, এই পর্যন্ত সরণ s2, বিয়োগ করে দাও s2 s1, তো সরণটা হচ্ছে s। হলো? তাহলে এখানে বেগেরও পরিবর্তন হয়েছে, সরণেরও পরিবর্তন হয়েছে, সময়েরও পরিবর্তন হয়েছে, সবারই পরিবর্তন হয়েছে। তো যে কোনো পরিবর্তনকে আমি যে কোনো কারো সাপেক্ষে বার করতে পারি কি না? তো আমি ঠিক করেছি এখানে বেগের পরিবর্তনটাকে সময়ের সাপেক্ষে বার করব, কারণ আমি এখন ত্বরণ জানতে চেয়েছি। দেখো, ইন টি সেকেন্ড ভেলোসিটি চেঞ্জ v2 minus v1, এর অর্থ কি বলো? টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v2 minus v1, এর অর্থ কি জানো? টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v2 minus v1। ক্লিয়ার? এক সেকেন্ডে বলো, বলো v2 minus v1 by t। হলো? এই এক সেকেন্ডে যে বেগের পরিবর্তন হয়,
বা 1 সেকেন্ডে বেগ পরিবর্তনের হার, এই দেখো টি সেকেন্ড ভেলোসিটি চেঞ্জ, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, যাকে কি বলেছি আমরা? ত্বরণ। তাহলে বল এটাকে আমি কিভাবে লিখতে পারি? বেগের পরিবর্তনটা খুব বেশি মানে অল্প হয়েছে, ডিএস ডিভি বলতে পারি। বেগের পরিবর্তনটা অল্প হয়েছে, অল্পের জন্য কি চিহ্ন ব্যবহার করতে বলেছি? ডি। তো বেগ কি? ভি, অল্পের জন্য ডি, তাহলে মোট চিহ্নটা কি হয়ে যাবে? ডিভি। গুড। তো বেগের পরিবর্তন যদি অল্প হয়, সময়টা কতটা পরিবর্তন হবে? কতটা হবে? ওটা অল্পই হবে। t2 t1 সমান t, এটাকে আমরা স্মল কি বলতে পারি? dt। তো যদি তুমি কোনোভাবে dv/dt বার করতে পারো, আর তুমি ত্বরণ বের করছো, তো শেখাবো তোমাকে আমি কিভাবে dv/dt বের করতে হয়। উপমা করবো আমরা, হ্যাঁ, ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েশন বা অবকলন করে আমরা dv/dt এর মান বের করতে পারবো। চলো নোট করো, এই dv/dt এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। এই dv/dt হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। একদম না, বোঝার কোনো প্রয়োজন নেই। ব্র্যাকেটে বাংলা লিখে নিবি একটু, টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন, দিয়ে লিখে নিবি 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন। একটু জায়গায় যাওয়া করে তুলা গরিব দেশ তো। টি সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v2 v1, 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন v2 v1 বাই t। এই 1 সেকেন্ড সময়ে বেগ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে ত্বরণ। হলো? তো যখন কোন একটা কোণার বেগ ক্রমশ বাড়তে থাকছে, তখন সে ত্বরণে যাচ্ছে, আর যদি বেগ কমতে থাকে তখন সে মন্দনে যাচ্ছে। তো dv/dt কে আমরা বলতে পারি এইভাবে যে টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি আসতে ইকুয়ালস টু dv/dt। এটা বলবো আমরা, লেখো সবাই, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার সমানই হচ্ছে বাবা ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। হলো? বুঝে? রাতের দিকে টিউশন তো ঠিক আছে, পড়তে হতো দিকে চোখ লাল হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। দেরা ভাই সারা দিকে না যে কোনো গাঢ় জিনিসে জল ঢালবি লঘু হয়ে যাবে, গাঢ় জিনিসে জল খেলে ডাইরেক্ট হয়ে যাবে, কেমিস্ট্রি ভাষায় বলবো, তাই না?
গাঢ় দ্রবণ লঘু করবি কি দিয়ে? জল দিবি। আর কার ঘুম পাচ্ছে? একটু গল্প টল্প কর, তখন ফিরে যাবে। বুঝতে পারছিস? আচ্ছা, তোর অলিম্পিক দেখছিস? তা দেখবি কেন, পুরুলিয়া গানগুলো দেখবি যা। অলিম্পিকে ভারতবর্ষ থেকে রূপা পেল আর সোনাও পেয়েছে। দুটোই মেয়ে না? একজন কি মালিক, মেয়ের নাম না, ওটা তো আগে হতো কি চুহিম না চুহুম টাইটেল রেস। হ্যাঁ, 49 দিন সিলভার পেয়েছে, 49 দিন সিলভার পেয়েছে, সিলভার এবারে পেয়েছে না, আর একটা কিছু পেয়েছে, একটা মেয়ে পেয়েছে, মালিক নাকি না? হ্যালো, কুস্তিতে করবে। শোন, এটা কি বলতো, অন্য কিছু নয়, ও পাচ্ছে পাক, আমাদের তো গর্ব না, ভারতবর্ষের মানুষ চিনছে, ভারতকে জানছে। তো পাকিস্তান পেয়েছে এটা টিম বা টিম, পাকিস্তান টিম পাবে, টিমের তিনটে পাক। অনেকদিন আগে আমাকে একজন ছোট অনেক আগে একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, স্যার আমার কাকা গোল্ড মেডেলিস্ট, স্যার আপনি কি মেডেলিস্ট? আমরা টিম মেডেলিস্ট। কারা ঘরে টিমের মেডেল আছে বললি কি মেডেলিস্ট? আমি টিম ঘরে টিমটা কোনো ভালো জিনিস আছে, বুঝতে পারছেন যে টিম মেডেলিস্ট হলে গোলমাল কেস। চলো এই দেখুন একটু শোন, ঘুম পাওয়াটা কোনো অপরাধ না, আমি জানি বলেছি তোমাদের প্রথমবার যে ঘুম পেতেই পারে, সেটাকে ছাড়িয়ে যেতে হবে, তাই না? জল খেয়ে গল্প বলে এবারে দেখো, তাকাও এখানে, দেখো আস্তে আর না বলো, এখানে আমি বেগের পরিবর্তনের হার বের করি সময় সাপেক্ষে। এই বেগের পরিবর্তনের হার অন্য কিছুর সাপেক্ষেও বের করা যায়, বুঝলি? বেগের পরিবর্তনের হার অন্য কিছুর সাপেক্ষেও বের করা যায়। দেখ কেমন করে লিখবো তাহলে সে কথাটা, একই কথা লিখবো। আচ্ছা দেখ, বেগের পরিবর্তন কত? v2 - v1, আর সরণের পরিবর্তন কত? s। হ্যাঁ, যদি এরকম করে লিখি আমরা যে ইন s ইউনিট ডিসপ্লেসমেন্ট, s ইউনিট ডিসপ্লেসমেন্ট velocity change v2 - v1, s একক সরণের জন্য বেগের পরিবর্তন v2 - v1। তাহলে বলতো ইন 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি চেঞ্জ বাই s। এটার কোনো নতুন নাম নেই, বাট এটা তো আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট the rate of change of velocity equals to dv by ds। পারি না বলতে? আগে এখানে কি ছিল কথাটা? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইকুয়ালস টু dv by dt ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন, ত্বরণ। বাট আমি সময় দিয়ে করলাম না, কি দিয়ে করলাম? সরণ দিয়ে। তো রেট অফ চেঞ্জটা যে কোনো কাউকে দিয়ে করা যেতে পারে, হার যে কোনো রাশি সাপেক্ষে বের করা যেতে পারে। যদি বেগ পরিবর্তনের হারটা আমরা সময়ের সাপেক্ষে বের করে নিই, তখন তার নাম এক কথায় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? নোট করো।
এটাই তো দেখালাম যে কোনো রাশির সাপেক্ষে কোনো রাশির পরিবর্তনের হার বের করা যায়, কিন্তু সময়ের সাপেক্ষে হার বের করা যায় এটা কিন্তু নয়। এখানে কার সাপেক্ষে হারটা বের করেছি? সরণের সাপেক্ষে। সরণের সাপেক্ষে বাংলায় কি লিখতে পারিস? সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার dv বাই ds। কি বললাম? সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার dv বাই ds, মানে displacement rate of change of velocity equals to dv by ds। আস্তে দেখ, আমার কিন্তু ব্যাচে কাউকে বুঝতে চলছে, ওরা কিন্তু অন্তিম পর্যায়ে উঠে গেলে আমাকে রাখতে দেখছি না, আমাকে দেখিস না, বুঝলি বুঝলি যতটা সুন্দর অবগণ করতে পারি ততটা সুন্দর ভাষা করতে হবে। এবং আমার কাছে ছেলে বলে কম মার্ক করে মেয়ে বলে মার খাবে না কেন, হয়তো পরিমাণটা একটু কম, মার সমান। কিন্তু আমি পড়ানো বলে কাউকে মানি, এই যে বদমাইশ করছিস, পড়ার সময় ডিস্টার্ব করছিস, মার দিয়ে গিরি করছে শুনলে, আরে শুনি গিরি করলে, আরে মারি দিয়ে বলব শুনে লাগে কিছু, আর আমার শুনতে হবে না। ডাক্তার বুঝতে পারবেন কিছু চাপ দিয়েছিল, দেখো নতুন এক রাশি পেলাম, কি নামকরণ করবি? কি নাম দিবি? কি নাম দেবো? নাম নিতে নাই, নাম নিতে আছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, সবাই নাম নিতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে? আচ্ছা চলো শুরু করি আমরা যেভাবে আমরা পড়ি যে কোনো রাশিকে। কে বলবি ডেফিনিশনটা? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, হ্যাঁ, মানে সময়ের সাপেক্ষে বলো বেগ পরিবর্তনের হার হলো ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার হলো ত্বরণ। টাইম রেট অফ চেঞ্জ of velocity is acceleration। সিম্পল ডেফিনিশন হলো। সংজ্ঞার পরে কি করতে হয় মনে আছে? কি করতে হয়? ক্যালকুলেশন বা পরিমাপ। কে বলবি? एक्सेलरेशन কে আমরা a চিহ্নের দ্বারা প্রকাশ করব। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করব? a দ্বারা, ছোট হাতের a, বড় হাতের a হলো এরিয়া আর ছোট হাতের a হচ্ছে एक्सेलरेशन। মানে एक्सेलरेशन সমান কি? সুজয় বল। v2 v1 t2 t1। সহজ কি না? হ্যাঁ দেখো v2 v1 t2 t1। আচ্ছা কারোর কি মনে আছে এই বেগ ছিল ভেক্টর রাশি আর সময় ছিল স্কেলার রাশি? তো বেগ যদি ভেক্টর রাশি হয়, বন্ধু মন দিয়ে শোনো, কোন একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করেছি, তো ভাগফলটা কি পাবো? স্কেলার না ভেক্টর? ভেক্টর স্কেলার। যে আমার জিজ্ঞাসা করার উপর নির্ভর করে না, করে যাচ্ছে তাই প্রথমে বলি ভেক্টর, ভেক্টর স্কেলার, স্কেলার। এটা স্কেলার না ভেক্টর নির্ভর করে এটার উপর, আমার বলার উপর নয়। আমি যেমন খুশি করে বলি না কেন, আমি আবার বলে দিই, মনে করি কি বলে দিয়েছিলাম
যেটা ভেক্টর রাশিকে এটা স্কেলার দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করে নাও ও ভেক্টরই থাকবে। 4 মিটার পার সেকেন্ড ইন ইস্ট, 4 মিটার পার সেকেন্ড ইন ইস্ট, দুই দিয়ে ভাগ কর কত পাবি? 2 মিটার পার সেকেন্ড ইন ইস্ট, ইস্টে চেঞ্জ হলো, দুই ভাগ করে দিলে ইস্ট ইস্ট স্কয়ার হয়ে গেল, ইস্ট বাই 2, হ্যাঁ অর্ধেকটা পূর্ব দিক হয় না। তাই ভেক্টরকে কোন স্কেলার ভাগে বা গুণে পরিবর্তন করতে পারে না। তাই যেহেতু বেগ বা বেগের পরিবর্তন ভেক্টর, তাই আমরা এক কথায় বলতে পারি ত্বরণও একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? তো এটাকে শর্টে আমরা লিখব dv ভেক্টর বাই dt। ভেক্টরের চিহ্নটা d এর মাথায় দিয়ে দিও না, d একটা সিম্বল, d কি প্রকাশ করে? d যা আগে বসে যাবে সে ছোট হয়ে যাবে, d মামা ছোট মামা, d মাসি ছোট মাসি, বুঝে গেল? কিন্তু স্মল d বসবে, ক্যাপিটাল d নয়, বুঝে? ক্যাপিটাল d জন্য কিছু হয়ে যাবে। আচ্ছা, পরিমাপ হয়ে গেছে। তো পরিমাপ যদি বাংলাতে আমি লিখি, ত্বরণ সমান কি পাচ্ছিস বলো কেউ? বেগের পরিবর্তন বাই সময়। তো ত্বরণ বললে মাথায় কি আসবে? বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ কথা বলা মাত্র কি আসবে তো চোখের সামনে? বেগের পরিবর্তন বাই সময়, ডিভি বাই ডিডি। বুঝছে? তাহলে একক বানাবো আমরা ইজি। ইজিলি আমরা একক বানাতে পারবো। কেমন করে একক বানাবো বলো? সরো বল। কার একক বানাচ্ছি? ত্বরণের। সে কাদের দ্বারা গঠিত? বেগ আর সময় দ্বারা। তো ত্বরণের একক হয় না, বেগের একক হয়, সময়ের একক হয়। ভাগ করে দাও, ত্বরণ একক পেয়ে যাবে। তো বল এসআই পদ্ধতিতে বেগের একক, এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। উপরে একটা অলরেডি মাইনাস সেকেন্ড আছে, এটা উপরে উঠলেও মাইনাস হবে, দুটো সেকেন্ড মাইনাস, তো সেকেন্ড টু দি পাওয়ার -2, বুঝা গেল? তো এটা কত হবে ভালো করে লিখলে? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, পার না লিখে মাথায় পাওয়ারটা মাইনাস করে দিয়েছি। ক্লাস 9 এ পড়েছিলি মনে আছে? ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? কে বলতে পারবি? 9 এ ছিল, যার উপর নির্ভর করে মাধ্যমিকে নাম্বার পেয়েছো। একবার বেগ বুঝাতে আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে, একবার বেগে ব্যবহার হচ্ছে আর একবার বেগ পরিবর্তনের হারে ব্যবহার হচ্ছে। এই কারণে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয়। ছিল 9 এ, আর নেই এখন, শুনে নিতে। 9 তো তোরা ভালো করেই পড়েছিস, যে কারণে নাম্বার পেয়েছিস এত। সিজিএস এ কি হবে রে? হ্যাঁ, সিজিএস এ কি হবে বল? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হচ্ছে মাত্রা। তো কার মাত্রা রে? এ এর মাত্রা। কার কার মাত্রা নিবি আর? ভি এর মাত্রা আর টি এর মাত্রা। কারণ এ ভি আর টি দিয়ে গঠিত, তো এর যা কিছু করবে ভি আর টি দিয়ে করবে, অন্য কাকে লিখবি আর? কেউ আসবে না, কেউ বাদ হয়ে যাবে না। ভি এর মাত্রা কত সুজয়? চুপ থাকলে কি হবে? এল টি টু দি পাওয়ার -1 আর সময়ের মাত্রা টি, তো টি এর উপরে তুলো, এল টি টু দি পাওয়ার মাইনাস লাস্ট পয়েন্ট করো 5 নম্বরে কোয়ান্টিটি রাশি। কি রাশি দেখলাম? কি রাশি দেখলাম? ভেক্টর রাশি। লেখো কোয়ান্টিটি বা বাংলায় রাশি, কি লেখো ভেক্টর। কোয়ান্টিটি বা রাশি হচ্ছে ভেক্টর।
এরপরে সবথেকে বড় জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে সাইন। স্কেলার হলে সাইন থাকতো না, ভেক্টরে শুধু মান নেই, মান আছে, দিক আছে, তার সাথে আরেকটি জিনিস আছে যেটি হচ্ছে সাইন আছে, চিহ্ন। যে ভেক্টর সে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যে ভেলোসিটির সময় কি বলেছিলাম, ভেলোসিটির সময় ডাইরেকশন কি বলেছিলাম, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো ডাইরেকশন হতে পারে। তখন জিরো ডাইরেকশন যখন সে রেস্টে আছে, যখন সে রেস্টে আছে। একই রকম ভাবে আমরা ত্বরণেরও দিক বার করব। সাইন কনভেনশন হবে ত্বরণের ক্ষেত্রেও, কখন নেগেটিভ সাইন, কখন পজিটিভ সাইন। আর যখন সাইন নেই তখন সাইন থাকবে না, যখন ত্বরণ থাকবে না। অর্থাৎ সমবেগ সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ থাকবে, থাকবে না। তো সমবেগ সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ শূন্য, তো সাইন জিরো। কিন্তু যার বেগ আছে এবং নন ইউনিফর্ম অসমবেগ, এবং যখন সে ত্বরণে যাচ্ছে তখন তার ত্বরণের মান আছে, ত্বরণের দিক আছে, এবং তার সাথে ত্বরণের চিহ্ন আছে। তখন মান বুঝে গেলাম, দিক লিখে নিলাম ভেক্টর, কিন্তু কখন সেটা প্লাস আর কখন সেটা মাইনাস। ওকে, তো হেডিং করো যে ত্বরণের দিক, সাইন অফ অ্যাক্সেলারেশন। নেক্সট পয়েন্ট। আচ্ছা, কোয়ান্টিটি লিখলি তো, রাশি লিখেছি, দেখুন না রাশি লে, রাশি ভেক্টর স্যার লিখেছি, রাশি মকর রাশি, স্যার বৃশ্চিক রাশি, বৃশ্চিক মকর ইচ্ছা রাশি, আর আছে কুম্ভকর্ণ রাশি। বলছি মুছিব, যদি বোনটাকে আমার দ্বারা মোছা হইবে। চ রিনটা কর চাপটা করে। দেখো সাইন অফ অ্যাক্সেলারেশন, ত্বরণের দিক। মাতৃভাষায় লিখবে সবাই, ত্বরণের দিক হলো। আমি যখন যেটুকু প্রশ্ন করবো সেটুকু বুদ্ধি দিয়ে বিচার করে উত্তর দেবে। হ্যাঁ, আমার বলার উপর নির্ভর করে উত্তর দিলে কিন্তু ভুল হবে। আমি বলে দেবো। আচ্ছা, প্রথমে একটা কথা শিখিয়ে দিই যে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের আমরা সাইন কেমন ভাবে ক্যালকুলেট করি। এইখানে দেখ, আমি এই কোণাটাতে একটু সাইনটা দিয়ে দিচ্ছি। আমি সরি আছি দাদা, দেখতে পাবে সবাই। হলো, যদি এই মূল বিন্দু থেকে কেউ এই দিকে হাঁটে, কোন দিকে, দিকটা দেখিয়ে দিয়েছি, কোনো নাম বলবো না দিকটা, তখন এটা করবো আমরা পজিটিভ। তো এটাকে পজিটিভ ধরেছি মানে তার বিপরীতে কি হবে? হ্যাঁ, এটা সবসময় পজিটিভ নয়, কিন্তু এই যে সবসময় পজিটিভ এমন নয়। আমি এটাকে পজিটিভ বলেছি বলে তার অপোজিটটা হয়ে গেছে নেগেটিভ। যেমন আমি এইটাকে পজিটিভ বললাম, তো নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার হলো? মনে রাখবি কিন্তু, এটা কাজে লাগবে। আচ্ছা, আর ত্বরণ বার করার ফর্মুলা কি ছিল? এটা ভুলবি না। ফর্মুলাটা কি? v2 - v1/t। তো এর বন্ধু ঠেকানো হয়েছে, ত্বরণের ফর্মুলাটা বল। বলবি না, ঠিক করে বল। v1টা আগে বল, বলবি না কিন্তু, কারণ v1 কোনো মতেই হবে না, বন্ধু ঠেকালেও হবে না। সবসময় কি হবে? v2 - v1/, বাস্তবে যদি বন্ধু ঠেকাই বলে দিবি v1 - আমার কথা শোনালে প্রাণ চলে যাবে। আচ্ছা দেখো, আমি জিজ্ঞাসা করবো তোমাকে, এই পথে কেউ যাচ্ছিল, এটা তার শুরু, তো শুরুটাকে বলা হয় ইনিশিয়াল বা প্রাথমিক, আর শেষটাকে বলা হয় ফাইনাল বা অন্তিম। ক্লিয়ার? প্রাথমিক বেগ কত বলি বাবা? v1, অন্তিম বেগ কি বলি? v2। দিকটা দেখে নিবি, অ্যারো দিক প্রকাশ করবে। এটার মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড।
এটা হচ্ছে 15 আর টাইমটা লেগেছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের পার্থক্যে বেগটার পার্থক্য হয়েছে 10 থেকে 15 হয়েছে। তাহলে আমাকে বলো তো এর ত্বরণ কত? কত 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 জিজ্ঞাসা করে? +5 না -5? +5 -5 হবে না? তাকে দিকে বের করি 10 - 15 হবে তো? v2 মাইনাস বন্ধু কেন ঠিক করে দিয়ে তাহলে 15 মাইনাস 10 বাই 1 সমান 5 হলো। তাহলে 5 তো চিলেন +5 5 মানে +5 ডাইরেকশনটা কেমন? পজিটিভ। তো যদি সংখ্যাটাকে প্লাস বেরায় তো ডাইরেকশনটা কোন দিকে? পজিটিভ। হয় এইটা না হয় এইটা, দুটো তো পজিটিভ ধরেছি আমি। হয় এদিকে যাচ্ছে না হয় উপর দিকে যাচ্ছে, তো এইদিকে তো যাচ্ছে, ত্বরণটা ওই দিকেই হবে। কোন দিকে ত্বরণ? তাই কি ডাইরেকশন মিলে না? মিলে যায়। নাম্বার 2 2 নম্বর দেখো, দেখ অন্যদিকে যাচ্ছি, তো ঘুরে গেছে, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে আস্তে, কিন্তু তখন এটা v1 এটা v2 ক্লিয়ার, এটা 15 আর এটা 10 বলো বাবা -5 শিওর। আমি বারবার বলেছি যে আমার বলার উপর নির্ভর করে বলিস না, ভেবে বলবি। ভেবে বলতে বলছি, তোরা কিন্তু আমার কথার উপর শুনে বলে দিচ্ছিস। আমি আবারও ধরিয়ে দিচ্ছি, কিন্তু ভুল হইতে সাবধান। আমার কথার উপর নির্ভর করে বলছিস, কিন্তু বিচার করে বলিস নি একজনাও। বিচার করে বললে কিন্তু -5 বলতিস না, ভেবে বল। -5 আমি এখন বলিনি, কি হবে? সবাই -5 সবাই যা, সবাই গেমের বাইরে। হ্যাঁ -5 না প্লাস, এটা তো বিশ্লেষণ করতে বলিনি। -5 না +5 বলো। ফর্মুলাটা কি ছিল? v2 মাইনাস v1, কিন্তু v2 আর v1 টা মাইনাস, এটা চেঞ্জ হয়ে গেছে। হয়নি? টাকা ওই গ্রাফটা দিয়ে এইদিকে যাচ্ছিল 15-10 লিখি, এইদিকেও 15-10। এ বাবা, যখন এইদিকেও যাচ্ছে, যদি ভেলোসিটি একবার 10 আবার 15 হয়, যদি ঘুরে যায় মুখটা, তাহলে -15 -10 হবে না? ডাইরেকশনটা চেঞ্জ হয়নি? এই অ্যারোটা কি একই লাগছে? তাহলে আজকেই চোখ দেখা। মোটা হরলিক্সের জারে নিচের কাঁচটা হয় না, ওরকম কাঁচের একটা চশমা লে। দেখ হরলিক্স জারগুলো নিচটা এরকম মোটা, ঠিক আছে, যাতে হরলিক্স কম ধরে, ওই জন্য দিদি তো বেশি হবে। তখন দেখবি যে মনে হচ্ছে হরলিক্স ভর্তি আছে, কিন্তু এতটা কাঁচ আছে। কি হবে? অন্তিম -10 মাইনাস প্রাথমিক v2 মাইনাস v1 টা চেঞ্জ করিস না, -15 বাই 1 কত আসছে? বলো কত আসছে? হ্যাঁ, এখনো কি করো? মাইনাস আসছে নাকি রে? +5। তো কোন ডাইরেকশনে কাজ করছে এটা? এটাও পজিটিভ এক্সেলারেশন, এটাও পজিটিভ এক্সেলারেশন। কেন দুটোই পজিটিভ? কারণ এখানে দেখা 10 থেকে হয়েছে কত? 15। এখানে কত হয়েছে? -15 থেকে -10। কোনটা বড়? বেড়েছে কিনা? বেড়েছে কিনা? তো বাড়েছে বলে কি হয়েছে? ত্বরণ হয়েছে, এবং পজিটিভ ত্বরণ। ক্লিয়ার? আমি বারবার বলছি, আমার কথা শুনে বলিস না, সে আমার কথা শুনে বলিস। এবার একটু আলাদা দিলাম, ভাবলি তাহলে আমাদের ঠিক হবে, স্যার এরকম বারবার বলছি। আবার ফাঁস ভিতরা, ফাঁসাটাই কাজ। বন্ধুগণ, 15
বন্ধুগণ 10, বন্ধুগণ V1, বন্ধুগণ V2। দেখি ভেবে 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 বলো। মাইনাস ভাই ভালো করে দেখ, ডাইরেকশন হলো কি হবে? 10 minus 15 by minus 5। তো ডাইরেকশনটা নেগেটিভ। কেন নেগেটিভ হলো ডাইরেকশনটা দেখাও। আমরা জানি ত্বরণ মানে প্রথমের বেগটা কম হবে আর পরের বেগটা বেশি হবে। কিন্তু এখানে কি ঘটেছে? অঘটন ঘটেছে, বিরাট বড় অঘটন ঘটে গেছে। প্রথমের বেগটা বেশি আর পরের বেগটা কম। তো ত্বরণে যদি অঘটন ঘটে ও ত্বরণ থাকবে না, এটা মন্দন। এটা কি? এটা হচ্ছে রিটারডেশন। আস্তে এটাকে বলছি আমরা রিটারডেশন। তাহলে বলো এখানে ত্বরণ কত? +5। এখানে ত্বরণ কত? +5। এখানে ত্বরণ কত? -5। এখানে মন্দন কত? 5 না, এখানে ত্বরণ -5, মন্দন 5। কারণ নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ রিটারডেশন। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে এখানে রিটারডেশন কত হবে? 5। বাট এখানে এই ঘটনাতে অ্যাক্সেলারেশন -5, কারণ অঘটন ঘটিয়েছে। প্রথমটা কম হয়ে শেষটা বেশি হওয়ার কথা, শেষটা কম হয়ে প্রথমটা বেশি হয়েছে। অঘটন মানে কিন্তু মাইনাস, নেগেটিভ মাইনাস অঘটন ঘটলে মাইনাসই বলি আমরা সবসময় ভাবি, চিন্তা ভাবনা করি। এবং সেটার জন্য কি নাম রেখেছি নতুন করে? মাইনাসকে আমরা অঘটন করে নতুন নাম দিয়েছি। শুনুন, ওটা অঘটন নয়, কপাল ছিল, হয়ে গেছে কপাল। কপাল কপাল কত? এ আসতে রে, এইটা এইরকম বলতে পারিস? ফেসে গেলে কি 10, 15 V1 V2 বলো। ভাবছি এটা খুব ভালো লাগছে না যে ভাবছিস কত করে বলে দিয়েছিল কি কোনো রিপিট ব্যাক রাউন্ড হচ্ছে দাঁড়াই করতে গিয়ে ট্যাগ মনে নেই কোনো ট্যাগ চেষ্টা করে দিও না কেন -5? তুমি বলো। হরি বল বল দিচ্ছি শ্মশানে দেখি যায় হরি বল বলো কি হরি বল বলো যাও বলে ঢাকে মিলে যায় টোটটা দেখবি সেরকমই আছে। মাইনাস কেন ভাই? ডাইরেকশনটা চেঞ্জ তো ডাইরেকশন যদি কি হয়েছে? প্রথমটা তো কমই আছে, অন্তিমটা তো বেশি আছে, মাইনাস কেন হবে? বল মুখটা খুলে। স্যার কাল সন্ধ্যাবেলা এসে জিজ্ঞাসা করবেন। -15 -10 বাই 1 সমান কত? -5। তো এটাও কি ত্বরণ কত? -5। কিন্তু অঘটনটা কত? 5। অঘটনটার কি নাম দিয়েছি আমরা? রিটারডেশন বা মন্দন। তাহলে এই দুটো কেসে আমরা মন্দন পেলাম, আর এগুলো সব ত্বরণ পেলাম, মানে পজিটিভ ত্বরণ। আর নেগেটিভ ত্বরণকে কি বলবো? মন্দন। বুঝছে? তাহলে সাইন কনভেনশন বোঝা গেল ত্বরণে। ক্লিয়ার? সারাদিন বুঝে তো ওরই বলবি। বোর্ডের যাবতীয় জিনিস কমা, পূর্ণচ্ছেদ, ডট, ফুটকি বোর্ডের বাইরে লেগেছে। ওবার যা বাঁকা দিয়ে বোর্ডে যা আছে সব লেগে বোর্ডের বাইরে আছে। তো স্টোভটা ইমিডিয়েট না এবং হরলিক্সের চার কাছে আমরা কমপ্লেনে যারা খাচ্ছি ওটা আর একটু মোটা হয়। কমপ্লেন আগে চার ছিল জানিস তো, মোটা কাজটা ভালো নাইলন দিয়ে ছিঁড়ে যাচ্ছে, তুলে পড়িয়ে ওটা। তুমি নিজের কাজ করো, প্রশ্ন কথা বলছি, যখন দুজন বড় কথা বলে বাচ্চাদের কথা বলতে হবে।
কেমন পড়লি? ঠিক আছে, ত্বরণ সম্বন্ধে এই একদমটা যেন থাকে, একদম চিহ্ন হয়ে করবাটাই একদম একদম চিহ্ন বলো না, অ্যাকচুয়ালি দুচুয়ালি তিনচুয়ালি চারচুয়ালি। ভালো লাগা বিষয় হচ্ছে এই বছর অনেক মেয়ে সায়েন্স করছে, খুব ভালো লাগে সায়েন্স করছে। নিজেরা ভয় ছেড়ে বন্ধ করে দিচ্ছে, এটা ভুল করছে, বন্ধ করা কি দরকার? কিছু তো শিখে দেবো, চাকরি দিতে হবে, শিখতো কিছু, সবাই চাকরি করবে, দরকার নেই চাকরি করবো, শিখে রাখবে, অনেক কাজ আছে ভাই। কিন্তু বাচ্চাকে শিখাতে হবে পরবর্তীতে। পাশের ঘর দুটো ছেলে চাকরি নিয়ে আমি গেলাম, আমাকে শিখে নিয়ে হলো সবাইকে। তো এখান থেকে আমরা এক্সেলারেশনের সাথে সাথে আরেকজন জানলাম, কেসে রিটার্ডেশন, ঘটনা ঘটলো আর একটা অঘটনা ঘটলো। ঘটনার নাম দিলাম এক্সেলারেশন আর অঘটনার নাম দিলাম রিটার্ডেশন। তাড়াতাড়ি লে, এই ছাড়া চোরাও দূরে কাজ দূর করেছে, কামড় দিয়েছে, পাইসি কাজ কি মানুষের সময় কি কাগজ বললাম, কাগজ করে নিয়ে তারা যাচ্ছে আমাদের স্লোপ দিলাম। রেডি দিয়ে দিই আমার হয়ে যাবে। সারাদিন চাচ্ছি তুমি তাকাও এদিকে, তাকিয়েছ, লিখেছ, বুঝে দেবো। নেক্সট রিডিং করো রিটার্ডেশন বা মন্দন। মুছে দিলাম। আবার কথা বলছে কি রে? রিটার্ডেশন হচ্ছে মন্দন। বুঝে গেছো কি বলে? এর একক মাত্রা রাশি সহ তো ত্বরণের সমানই হবে, একজন পজিটিভ একজন নেগেটিভ, আলাদা কিছু হবে না। তো ঘটনাটা ঘটতে ঘটতে অঘটনটা ঘটে, ঘটনার অঘটনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঘটনার মধ্যেই অঘটনটা ঘটে যায়। শুধু পার্থক্যটা কি, এটা পজিটিভ আর একটা নেগেটিভ, বাকি তো একই সব কিছু। তো লেখে না গোটা কথা যে সাইন নেই, লেখো নো সাইন, নো ডাইরেকশন, নো সাইন নো ডাইরেকশন। আমরা মন্দনে কোনো সাইন বসাবো না, কোনো দিকে বলবো না, বুঝে? কারণ এটা কি বলে জানিস? স্পিড স্পিড ডিক্রিজ। দ্রুতির হ্রাস, মনে রাখবি। ত্বরণ বেগের বৃদ্ধি আর মন্দন বেগের হ্রাস বলিস না বাবা, মন্দন কি বলবি? দ্রুতির হ্রাস। ত্বরণ বেগের বৃদ্ধি, মন্দন দ্রুতির হ্রাস। ত্বরণ মন্দন, তাই মন্দনে কি নেই? কোনো দিক নেই, কোনো চিহ্ন নেই, কারণ এটা স্পিড ডিক্রিজ। যখন দ্রুতিটা কমে তখনই আমরা ওটাকে মন্দন বলি। বাকিগুলো কি বলছিলাম? নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ, বুঝা গেল? আর নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলি, হয়েছে? তাই এখানে দ্রুতির, ঠিক আছে? আমার তাই কথাটা হলো মন্দন। ডাউট আছে কারো? বলো, কোশ্চেন করবি কেউ কিছু?
তাহলে রইল, চলো লাইভটা অফ করলাম।